আজকের যে পডকাস্ট তার বিষয়বস্তু হচ্ছে হার্ট ম্যাটার্স, আর এটি আয়োজন করা হয়েছে বেয়ার ফর হেলথের তরফ থেকে। আমার নাম শুভায়ু পাল, বেয়ারের মেডিকেল অ্যাফেয়ার্স টিম থেকে আমি বলছি। আজ আমাদের সাথে আছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর পি.কে. হাজরা স্যার এবং ডক্টর সৌম্যকান্তি দত্ত স্যার। আজ আমরা এই দুজনকেই পেয়েছি হার্টের সম্পর্কে, বিশেষ করে হার্ট ফেলিওরের সম্পর্কে কিছু তথ্য জানবো বলে। আজ আমরা হার্ট ফেলিওরের সম্পর্কে, বিশেষত ক্রনিক হার্ট ফেলিওর এই জিনিসটা সম্পর্কে আমরা বেশ কিছু কথা জানবো এবং আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা কেমন করে মানুষকে উপকার দিতে পারে, এবং বর্তমানে চিকিৎসা ব্যবস্থা সত্ত্বেও যে পেশেন্টের তা সত্ত্বেও সম্পূর্ণ ভালো না হয়ে গিয়ে কিছুটা রিস্ক থেকেই যায়, এবং সেই ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা আরও সাহায্য করতে পারে সেই বিষয়ে ডাক্তারবাবুরা কিছু আলোকপাত করবেন। আমরা জানি ভারতে সব থেকে বেশি এই মুহূর্তে হার্ট ফেলিওরের পেশেন্ট আছে। দেখা গেছে যে পাশ্চাত্য দেশের যে জনসাধারণ তাদের থেকে প্রায় বছর দশেক আগেই আমাদের এই অসুখটি হচ্ছে। তো আমরা এই বিষয়ে গভীরে যাবার আগে হার্ট ফেলিওর কি সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো। যারা হাইপারটেনশন বা ডায়াবেটিসে আক্রান্ত তারা যেন সদা সর্বদা সুস্থ থাকেন, তার জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নেওয়া আবশ্যক, যেগুলো আমরা নর্মাল পেশেন্টদেরকে জ্ঞান হিসাবেই দিয়ে থাকি, কিন্তু তারা বা আমরাও সবসময় সেগুলোকে মেনে চলি না। কিন্তু কি দেখলে আমরা বুঝতে পারবো যে এই হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হচ্ছে, বা এই হার্ট ফেলিওর জিনিসটা কি, যেটা শুনলে অনেকেই আমরা চমকে উঠি যে হার্ট ফেলিওর হলেই কি পেশেন্ট মারা যাবে। এই কোশ্চেন নিয়ে অনেক পেশেন্টের রোগীরাই আমাদের কাছে আসেন। সেই জন্য আজকের এই ডিসকাশনে আমার ডক্টর হাজরার কাছে প্রথম প্রশ্ন, যে হার্ট ফেলিওর বলতে স্যার আপনি পেশেন্টদেরকে কি বোঝান? হার্ট ফেলিওর মানে হচ্ছে যে হার্টের যে মাসেলের যে ক্ষমতা, পাম্পিং, হার্ট একটা হচ্ছে পাম্প, মানুষের পাম্পিং ক্ষমতা যদি কমে যায় তাহলে কি হবে, যে হার্ট উইল ফেল, দ্যাট ইজ কল্ড হার্ট ফেলিওর। এবং হার্ট যদি ফেল করে তাহলে ওয়াটার লগিং এর মতো হার্টের যে সার্কুলেশনটি হয় সেটি কিন্তু কম্প্রোমাইজড হয়ে যায়, বন্ধ হয় না, কম্প্রোমাইজড হয়, মানে আগের থেকে কম পাওয়ারের হার্ট কাজ করতে পারে। তখন ওয়াটার লগিং এর মতো সারা শরীরে, লাংসে, পেটে, পায়ে জল জমে যায়। এবং লাংস একটি ড্রাই অর্গান যেখানে অক্সিজেনেশন হয়, এবং সেই ড্রাই অর্গানে যদি জল জমে যায়, জল ঢুকে যায়, অবভিয়াসলি অক্সিজেনেশন কম্প্রোমাইজড হয় এবং মানুষ তাতে শ্বাসকষ্টে ভোগে। এবং অক্সিজেন যদি শরীরে না ঢোকে তখন মানুষের কর্মক্ষমতা কমে যায়, দে ফিল টায়ার্ড, উইকনেস হয়, এবং জল জমে গেলে পায়ের সোয়েলিং হয়, কাশি হয়, ওজন কমে যায়, খিদে কমে যায়, এবং আলটিমেটলি যে পাম্পের ক্ষমতা কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসে যখন তাকে বিভিন্ন রকম থেরাপি অর পেসমেকার অথবা ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তা দেখা যায়। এবং অনেক সময় দেখা যায় যেটা সাডেনলি হতে পারে, ওভার দ্য ইয়ার্স হতে পারে, ওভার দ্য ডেজ এন্ড উইকস হতে পারে। সাডেন যেটা হয় সেটাকে বলি আমরা অ্যাকিউট হার্ট ফেলিওর, এবং ওভার দ্য ডেজ এন্ড উইকস এন্ড মান্থস যেটা হয় সেটা ক্রনিক হার্ট ফেলিওর। ক্রনিক হার্ট ফেলিওর আবার অ্যাকিউট হার্ট ফেলিওরে চলে যেতে পারে। সুতরাং ডাক্তার যদি মনে করে যে এই পেশেন্টের হসপিটালাইজেশন দরকার, সেসব পেশেন্টকে হসপিটালাইজ করে হার্ট ফেলিওর ট্রিটমেন্ট করা হয়। বাট মোস্ট অফ দ্য টাইম ইট ইজ এ আউটডোর, মানে আউটডোরে পেশেন্টদের আমরা ডায়াগনোসিস করি। একদমই স্যার। স্যার যেটা বললেন যে অ্যাকিউট আর ক্রনিক হার্ট ফেলিওর, মানে হার্ট ফেলিওর হঠাৎ করেও খুব খারাপ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ওরসেনিং হার্ট ফেলিওর বলে থাকি, যাদের ক্ষেত্রে হসপিটালাইজেশন লাগে, যাদের ক্ষেত্রে কিছু ইনজেক্টেবল থেরাপি লাগে। আমাদের হাতে অনেকগুলো নতুন ধরনের ওষুধ রয়েছে যেগুলো আমরা দিয়েই থাকি স্ট্যান্ডার্ড হার্ট ফেলিওরের পেশেন্টদের ক্ষেত্রে, যাদের হার্টের পাম্প বা ইজেকশন ফ্র্যাকশন কম। কিন্তু এ সত্ত্বেও দেখা যায় যে অনেক হার্ট ফেলিওর পেশেন্ট নিয়মিতভাবেই হসপিটালাইজ হচ্ছেন, এবং তাদের মধ্যে আমরা যদি দেখি যে যে ধরনের পেশেন্ট যাদের হার্টের পাম্প ক্ষমতা অনেকটাই কম, 40% কম, তাদের ক্ষেত্রে মৃত্যুর হার অনেকখানি বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ইনফেকশনের হার অনেক বেড়ে যাচ্ছে। স্পেসিফিক্যালি যারা কোমরবিড কন্ডিশনে রয়েছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, যাদের ক্ষেত্রে সিওপিডি বা লাংসের সমস্যা রয়েছে, যারা খুব মোটা বা ওবেস পারসন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, এবং যাদের ক্ষেত্রে ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার রয়েছে। তো এই ধরনের মানুষদের জন্য আমাদের স্যারের কাছে কোশ্চেন, ডক্টর হাজরা
অনেক ইন্টারভেনশন করে থাকেন। হি ইজ এ লিজেন্ডারি পারসন ইন দ্য ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অফ হার্ট ফেলিওর। ওনার হাতে অন্তত পক্ষে কয়েক হাজার মানুষ সিআরটি বা কার্ডিয়াক কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি হয়েছে, তারা অনেকেই ভালো আছেন। কিন্তু স্যার আপনি কি লাইফস্টাইল পেশেন্টদের জন্য বলেন যাদের ক্ষেত্রে ধরুন যারা সিআরটি বা আইসিডি পেসমেকার রয়েছে, যাদের ইজেকশন ফ্র্যাকশন কম, তাদের জল খাওয়া দাওয়ার থেকে শুরু করে ওষুধ বা কিভাবে তারা বাড়িতে নিজেদেরকে মনিটর করতে পারেন, স্যার আপনার উপদেশ। রাইট। তো এদের জল খাওয়া নিয়ে খুব একটা নিষেধাজ্ঞা আজকাল থাকে না, ভালো ওষুধ খেলে জল খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। শুধু প্রবলেম থাকে সল্ট ইনটেক, সল্ট কমাতে হয় এবং রেগুলার এক্সারসাইজ করতে হয়, মাসেল তাদের থিন হয়ে যায়, মাসেল এক্সারসাইজ করতে হয়। স্ট্রেস ফ্রি লাইফ মানে টেনশন, ডিপ্রেশন অ্যান্ড সাইকোসোশ্যাল ইম্প্যাক্ট যাতে না হয় সেটা দেখে নিতে হয় এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ডাইমেনশন হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, পেন কিলার খাওয়া যায় না। আরেকটা হচ্ছে এদের রেগুলার ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা রয়েছে সেই ভ্যাকসিনেশনটা ফলো করা উচিত। ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হার্পিস, অল টাইপস অফ ভ্যাকসিনেশন যেগুলো ইনফেকশন থেকে মানুষকে রেহাই দিতে পারে সেই সব ভ্যাকসিনেশন কমপ্লিট করা উচিত। একদমই স্যার। তো যদি হার্ট ফেলিওরের পেশেন্টদের ওয়েট বা ওবেসিটির দিকে আমরা দেখি, যাদের ক্ষেত্রে ওজন মাপা রেগুলার বেসিসে একটা হার্ট ফেলিওর পেশেন্ট, যাদের পা ফুলে যাচ্ছে, যাদের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল টেন্ডারনেস রয়েছে, খেতে পারছে না, বমি হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি এই ওবেসিটি সংক্রান্ত কি উপদেশ দেন স্যার? ওবেসিটি বেসিক্যালি ডাবল এজেড শোর। তার মানে একটা লোক ওবিস হেলদি হতে পারে আবার ওবিস সিকও হতে পারে। যারা হার্ট ফেলির ভোগে তারা দু ধরনের হার্ট ফেলির হয় ওবেসিটিতে, একটা বলি প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, আরেকটা হচ্ছে রিডিউস ইজেকশন ফ্র্যাকশন। Usually obese patients who are having low pumping or low ejection fractions তারা আস্তে আস্তে সার্কোপিনিয়া মানে থিন হতে থাকে, ওয়েট লস হতে থাকে। কিন্তু দোজ হু আর হ্যাভিং নর্মাল ইজেকশন ফ্র্যাকশন তারা কিন্তু ওবেসিটির পরিমাণ থেকে রেহাই পায় না, তাদের ওবেসিটি বজায় থাকে। সুতরাং এক্সারসাইজ, ক্যালোরি রেস্ট্রিকশনস, ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস কিছু মেডিসিনস আজকাল বেরিয়েছে যেগুলো স্পেসিফিক্যালি ফ্যাট কমিয়ে দেয়। সেগুলো হচ্ছে ওরাল ট্যাবলেটস বা ইনজেক্টেবল। তুমি যেটা বললে কিডনি হাইপারটেনশন, কোনো ইনফেকশন থাকলে, ভাইরাল মায়োকার্ডাইটিস হলে এবং তার সাথে যদি কোনো ভ্যালভুলার হার্ট ডিজিজ থাকে তাদের একো করে হার্ট ফেলিওর ডায়াগনোসিস করা হয়। অ্যাওরটিক স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগেজিটেশন সবই যে পাম্প ফেলিওর হবে তার কোনো মানে নেই। সুতরাং রেগুলার হেলথ চেক আপ, একোকার্ডিওগ্রাফি, এক্স-রে, ইসিজি, ব্লাড টেস্ট অল আর ইম্পর্টেন্ট। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন চলতে থাকবে, রেগুলার হেলথ চেক আপ চলতে থাকবে, ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলতে থাকবে, ডাক্তারের কাছে একবার অন্তত শরীরটা চেক করে নেওয়া উচিত। একদমই স্যার। তাহলে স্যার যেটা বলছেন যে খালি সাইনস এন্ড সিমটমস হবে তারপরেই আপনারা ডাক্তারবাবুদের কাছে আসবেন, সেটা কিন্তু একদমই নয়। 40 বছর বা তার আগেও আমরা ইন্ডিয়ানরা অনেক কম বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছি। যারা ইয়াং অনসেট ডায়াবেটিস, হাইপারটেনশন রয়েছে, তাদের বছরে একবার অন্তত ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং রুটিন কিছু ব্লাড টেস্ট, যেগুলো সুগার, থাইরয়েড, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, এই বেসলাইন টেস্টগুলো করিয়ে রাখা উচিত। এছাড়াও যেটা বলবো যে অনেক নতুন ওষুধ আবিষ্কার হয়েছে যেগুলো হার্ট ফেলিওর থেকে আমাদেরকে নতুন লাইফ দিতে পারে। যদি আমরা এক্সারসাইজ বিষয়ে জিজ্ঞাসা করি স্যার আপনাকে, যে অনেক পেশেন্টই জিজ্ঞাসা করে যে আমরা হার্ট অ্যাটাক হয়েছিল, আমরা খুব বেশি হাঁটতে পারি না, আমরা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, আমরা কি জিমে যেতে পারবো, আমরা কতক্ষণ এক্সারসাইজ করব, আমরা দৌড়তে পারবো কিনা, বা আমরা নর্মাল ফ্লাইটে যেতে পারবো কিনা, এই যে নর্মাল লাইফস্টাইলের বাইরে কিছু কাজ অনেকেই করতে চান, তো তাদের জন্য আপনারা স্যার এক্সারসাইজ রিলেটেড কি উপদেশ দেন? আমরা বলি যে আপনি যতক্ষণ এক্সস্টেড না হয়ে পড়ছেন, আপনার কষ্ট যতক্ষণ না হচ্ছে আপনি করতে পারেন। ওয়েট লিফটিং ডেফিনেটলি করা যায় না এবং মাইল্ড এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, সাডেনলি আপনি 1 কিলোমিটার হাঁটতেন, 5 কিলোমিটার হাঁটার চেষ্টা করবেন না। যদি 500 ইয়ার্ড হাঁটেন, 600 ইয়ার্ড, 700 ইয়ার্ড, 800 ইয়ার্ড, গ্র্যাজুয়ালি এটা বাড়াতে হবে। যদি দেখেন যে এর জন্য আপনার পায়ে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, ফেটিগ হয়ে যাচ্ছে, চক্কর আসছে মাথায়, প্লিজ স্টপ ইট and take rest and come back home, consult your doctor, and definitely you are not tolerating that amount of exercise because not only your heart failure medications are not adequate, maybe you have deteriorated
maybe your sugars are not controlled, your kidney. So all things are important. যেগুলো আমরা বলি বারবার যে হার্ট অন্যান্য অঙ্গকেও নিয়ন্ত্রণ করে। সো দ্যার ইজ এ ক্রস টক, দ্যাট মিনস হার্টের সঙ্গে ব্রেন, ব্রেনের সঙ্গে লিভার, আবার হার্টের সঙ্গে কিডনি, হার্টের সঙ্গে লিভার, লিভারের সঙ্গে কিডনি, সেগুলো হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং অল মেটাবলিক হেলথ এবং কিডনি হেলথ, হার্ট হেলথ, ব্রেন হেলথ, টেনশন, এক্সারসাইজ, এগুলো মেন্টাল যেগুলো আপনার স্ট্রেস থাকে সেগুলো থেকে বিরত থাকতে হবে। ডিমেন্টেড যদি হয় তাদের যেগুলো রিহ্যাবস থাকে সেই রিহ্যাবস প্রোগ্রামে জয়েন করা উচিত। সুতরাং এক কথায় বলতে গেলে যে হার্ট ফেলিওরের থেরাপি এবং প্রিভেনশন আগে যা ছিল তার থেকে অনেক বেশি উন্নত। মডার্ন টেকনোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যান্ড হেল্ড গিয়ার্স এবং গ্যাজেটস ক্যান হেল্প ইউ, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ মেডিকেশনস অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। একদমই স্যার। তো লাইফস্টাইল মডিফিকেশন আমরা যেটা বুঝে থাকি সেটা হলো নিয়মিতভাবে হেলদি খাওয়া দাওয়া করা, এক্সেস সল্ট না খাওয়া, কোনোভাবেই ফ্রাইড আইটেমস না খাওয়া, কোলা, ক্যাফিন এগুলোকে পরিত্যাজ্য করা, অ্যাডিকশনস যেমন অ্যালকোহল, স্মোকিং থেকে নিজেকে পরিত্যাগ করা। কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা ভুলে যাই, সেটা হলো স্ট্রেস এবং 6 থেকে 8 ঘন্টা ঘুমানো। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে প্রপার স্লিপ সাইকেল ঠিকঠাক ভাবে কমপ্লিট হয় না, তারা অ্যাবনর্মাল স্লিপিং পিলস খেতেই থাকেন এবং এটা হার্ট ফেলিওরকে আরো বেশি বাড়িয়ে দেয়, কারণ তার উপর তারা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। স্পেসিফিক্যালি অনেকেই দেখা যায় যে অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে, তারা একদমই হাঁটাচলা করেন না, বেড রিডেন হয়ে পড়ছেন, দিনের পর দিন একটা ভিসিয়াস পারপেচুয়েটিং সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছেন, যারা সেই হার্ট ফেলিওর থেকে আর বেরিয়ে আসতে পারছেন না। ভ্যাকসিনেশন যেটা স্যার বললেন খুবই ইম্পর্টেন্ট, আমাদের ভুলে গেলে হবে না যে বছরে নিয়মিতভাবে নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোকক্কাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট ভ্যাকসিন গুলো রয়েছে সেগুলো নিয়মিতভাবে নিতে হবে। এবারে আসি একটা অন্য সিদ্ধান্তে, সেটা হলো যে অ্যানিমিয়া। অনেক হার্ট ফেলিওর পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে হিমোগ্লোবিন খানিকটা কমের দিকে রয়েছে, 10, 9, এল্ডারলি ফিমেল যারা রয়েছেন ফ্র্যাজাইল, তাদের জন্য স্যার আপনি কি ডায়েট বা কি ট্রিটমেন্টের উপদেশ দেন স্যার? হার্ট ফেলিওরে যদি অ্যানিমিয়া হয় বা কিডনি ফেলিওর হয়, এটা একটি সাংঘাতিক বলবো যে কম্বিনেশন। এবং খুব লো যদি হিমোগ্লোবিন হয় তাহলে তাদের ব্লাড লাগে। যদি হিমোগ্লোবিন লো না হয় কিন্তু হার্ট ফেলিওর থাকে তাদের আমরা বলি যে আয়রন সাপ্লিমেন্ট নিতে হয়। এটা ওরাল দিয়ে কখনোই হয় না, অলওয়েজ ইন্ট্রাভেনাস পার্টিকুলার আয়রন আছে, যেটা আমরা প্রেগনেন্সি আয়রন বলি না, এটা হচ্ছে হার্ট ফেলিওর আয়রন, যেটা আপনাকে বছরে 3-4 বার নিতে হবে। সুতরাং হিমোগ্লোবিন যদি কমে তাহলে কিন্তু আপনার হার্ট ফেলিওর খারাপ হতে পারে এবং হিমোগ্লোবিন রেগুলার চেক আপ করা। যারা থ্যালাসেমিক তাদের জন্য সম্পূর্ণ আলাদা চিকিৎসা, আয়রন দেওয়া যায় না। কিন্তু যারা নন থ্যালাসেমিক, যাদের হিমোগ্লোবিন কম থাকে, হার্ট ফেলিওর থাকে, তাদের ইন্টারভেনাস আয়রন দিতে হয়। ফুড সাপ্লিমেন্টস, ভিটামিনস ওরালি খেতে পারেন, কিন্তু আয়রন থেরাপি যেটা হচ্ছে ওরাল খেলে হবে না, অনলি অ্যান্ড অনলি ইন্টারভেনাস আয়রন আপনাকে নিতে হবে। একদমই স্যার। তো আপনাদের অনেক পেশেন্ট থাকে, আমাদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে পেশেন্টরা দেখাতে আসে, অনেক ডিস্টেন্ট প্লেস থেকে, যারা 300-400 কিলোমিটার দূর থেকে আসে, তাদের রেগুলার বেসিসে আমাদের কাছে আসা সম্ভব না। তো আমরা ডিজিটালি কিভাবে কানেক্ট করে পেশেন্টদেরকে অ্যাডভাইস দিতে পারি এবং হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি, বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন কি, আমরা কিভাবে তাদেরকে আবার নতুন লাইফে ফিরিয়ে আনতে পারি, এই বিষয়ে স্যার যদি কিছু বলেন। এখন হয়েছে কি, অনেকগুলো গ্যাজেটস আমি যেটা বলছিলাম আগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঘড়ি, স্পাইরোমিটার, অক্সিমিটার, এগুলো হচ্ছে মানুষকে একটা অ্যালার্ট করে দিতে পারে। এবং কিছু থেরাপি, হোম অক্সিজেনেশন, পোর্টেবল অক্সিজেন অ্যান্ড এগুলো কিন্তু মানুষকে প্রিলিমিনারি একটা রিলিফ দিতে পারে। ধরুন সিওপিডি আছে, তাদের হোম অক্সিজেন, পোর্টেবল অক্সিজেন ডেফিনেটলি হেল্প করতে পারে কিছুক্ষণের জন্য। কিন্তু যখনই দেখবেন যে শ্বাসকষ্ট ঘামের সাথে হচ্ছে, দরদর করে ঘেমে যাচ্ছেন, তখন কিন্তু আর হোম অক্সিজেন বা বাড়িতে বসে থাকা উচিত নয়, ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করা উচিত। এই যে আমরা কোভিড এর সময় শিখেছি যে আঙ্গুলে ওই অক্সিমিটার লাগিয়ে পালসটা আপনি দেখতে পারেন, খুব পালস বেশি হয়ে যাওয়া, অক্সিজেন ফল করছে, 90 নিচে নেমে যাচ্ছে, দরদর করে ঘামছে, এগুলো কিন্তু হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিওরের সিম্পটম। আবার হার্ট অ্যাটাকের সিম্পটমও হতে পারে, যে প্রেশার ফল করছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। তো যে কোনো জিনিস যদি হঠাৎ হয় মানুষের শরীরে, তাহলে ইমিডিয়েটলি এগুলো টেক কেয়ার করতে হয়।
বাড়িতে যারা এগুলো দূর দূরান্তে থাকে তাদের কাছে হয়তো হসপিটাল অত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়, কিন্তু একটা ডক্টরের যদি একটা পার্সোনাল নাম্বার নিয়ে রাখেন, তাদের সঙ্গে যদি সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যদি ভালো রিলেশন মেনটেন করেন। আমি আবার বলছি, ভালো রিলেশন মানে এই নয় যে আপনাকে মিষ্টি পাঠাতে হবে। ভালো রিলেশন মানে তাকে বার্থডে উইশ করলেন, তাকে থ্যাংক ইউ বললেন। এই যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যে কন্টাক্ট, ডাক্তার এবং পেশেন্টের রিলেশনশিপ গড়ে তোলার চেষ্টা করুন, রাদার দ্যান জাস্ট অ্যাবিউজিং ডক্টর, যে আপনার একে মেরে ফেলেছে, ওকে মেরে ফেলেছে, ভুল চিকিৎসা করেছে। এই যে সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি মানুষের, সোসাইটি এইভাবে গ্রো করে, এবং ডক্টর এবং পেশেন্টের রিলেশনশিপ আজকাল অনেক ইজি টু মেক। এগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে মানুষের সাথে কানেক্ট করা যায়। অনেক ডক্টর আছে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া স্যাভি, এবং তারা জানে তাদের ছোট ছোট কোয়ারিতে কিভাবে উত্তর দিতে হয়। আবার অনেক ডাক্তার আছে এগুলো আবার পছন্দ করে না, ওটা ওদের ব্যাপার। কিন্তু আমি সৌম্যকান্তি দত্ত দুজনেই বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা সোশ্যাল মিডিয়াতে পেশেন্টের সঙ্গে রিলেশন তৈরি করার চেষ্টা করি এবং তাদের হেল্প করার চেষ্টা করি। So there are many aspects of newer aspects of life যেটাতে হার্ট ফেলিওর পেশেন্ট আমাদের দেশে, গরিব দেশে অনেক সস্তায় এবং অনেক স্বাচ্ছন্দ্যে তারা ভালো থাকতে পারে। এবং এগুলো হচ্ছে ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন সোসাইটি। ওয়েস্টার্ন সোসাইটিতে অনেকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কোনো উত্তর দিতে চায় না, তাদের সিকিউরিটি প্রবলেম। কিন্তু আমাদের দেশের মানুষ একটু আলাদা। আমাদের দেশের মানুষ এখনো ডাক্তারদের উপর বিশ্বাস করে, এবং তারা ডাক্তার যদি কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, যদিও কোর্টে এটা অ্যাকসেপ্টেবল নয়, অনেকে হেজিটেট করে, কিন্তু আমার মনে হয় মোস্ট অফ দ্য কেসেস যদি বলে যে ডাক্তারবাবু আপনার পেটে একটু ব্যথা হচ্ছে, গ্যাস হচ্ছে, একটা ওষুধ বলে দেওয়া, তার সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। একদমই স্যার। তো আমাদের দেশে যেটা স্যার বললেন যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ অনেকটাই ফ্রেন্ডলি, যেটা আমরা মেনটেন করে থাকি। সেই জন্য আপনারা যদি কখনো আমাদের কাছে পেশেন্ট খারাপ যে হয় না সেটা নয়, হার্ট ফেলিওর পেশেন্ট যদি আমরা প্রগনোসিস দেখি, অন্তত পক্ষে 1/3 অফ দোজ পেশেন্ট মানে 30% পেশেন্ট কিন্তু আবার চান্স থাকে যে তারা 1 মাসের মধ্যে আবার রিহসপিটালাইজ হবে, এবং তাদের মধ্যে আবার যদি দেখি 1 বছরের থেরাপি, তাদের মধ্যে অন্তত 20 জন আবার মারাও যেতে পারে। তার মানে এই নয় কি আমরা হার্ট ফেলিওরের চিকিৎসা করব না। আমাদের নতুন হার্ট ফেলিওর স্ট্র্যাটেজিতে অ্যাডভান্সড মেডিসিন, অ্যাডভান্সড ইন্টারভেনশনাল থেরাপিজ, আইসিডি, সিআরটি, সিআরটি-ডি, হার্ট ট্রান্সপ্ল্যান্ট। স্যার যেমন অনেক বেশি হার্ট ট্রান্সপ্ল্যান্টে রিক্রুটমেন্ট করে থাকেন, হার্ট ফেলিওর রেজিস্ট্রি মেনটেন করেন। তো স্যার আপনি কি বলেন যে সব পেশেন্ট তো সুস্থ হওয়া সম্ভব নয়, কিন্তু অনেক পেশেন্টই মানসিক বিষাদে চলে যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট রিলেটিভ ডিপ্রেসড হয়ে পড়ছেন। তো হার্ট ফেলিওরের সাথে ডিপ্রেশনের কি রিলেশন? ডেফিনেটলি আমাদের কি মানসিকভাবেও তাদের স্টেবিলাইজ করা উচিত? আচ্ছা, এটা একটু পেছনে যেতে হবে। আগে যখন হার্ট ফেলিওর মানুষের হতো আমাদের স্টুডেন্ট ডেজে, আমরা বলতাম যে ক্যান্সারের যা মানুষ যতদিন বাঁচবে, হার্ট ফেলিওরও ততদিন বাঁচবে। কিন্তু এখন সেটা সম্পূর্ণ আলাদা। এখন ক্যান্সার এবং হার্ট ফেলিওর টু ডিফারেন্ট ডিজিজেস, এবং মানুষের এক্সপেকটেশন অফ লাইফ, লংজিভিটি ইজ মাচ মাচ হায়ার দেন ক্যান্সার থেরাপি। তার মানে সেই ডিপ্রেসিভ যে কথাবার্তা আজকাল আমরা বলি না, কারণ আজকাল হার্ট ট্রান্সপ্লান্ট আছে, আর্টিফিশিয়াল হার্ট আছে, ওয়্যারলেস পেসমেকার রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মাইট্রা ক্লিপ রয়েছে, অ্যাওর্টিক স্টেনোসিস, বুক না কেটে আজকাল অনেক ভ্যালভের অপারেশন করা হয়, এবং নতুন মেডিসিন যেগুলো কিন্তু একদম রিভলিউশনাইজ করে দিয়েছে হার্ট ফেলিওর থেরাপিকে। আপনার হসপিটালে যাওয়ার প্রবণতা কমিয়ে দেয়, আপনার ওয়াকিং ডিস্টেন্স বাড়িয়ে দেয়, আপনার মাসেল ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, এবং অল কজ মর্টালিটি মানে ডেথ ফ্রম এনি কজ আপনার কমিয়ে দেয়, সাডেন ডেথের সংখ্যা কমিয়ে দেয়। ওষুধগুলো নিয়মিত খেলে আজকালকার হার্ট ফেলিওর অত তাড়াতাড়ি কেউ মারা যায় না। সুতরাং এই 2025 অনওয়ার্ডস আমরা যেভাবে হার্ট ফেলিওরের চিকিৎসা করি, সেটা আজ 30 বছর 40 বছর আগের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন ছিল রেস্ট নেবেন, বাড়িতে বসে থাকবেন। আমরা এখন বলি না, রেস্টের দরকার নেই, রেগুলার এক্সারসাইজ করবেন, একটু হাঁটাচলা করবেন, এবং মানসিক অবসাদ থেকে বিরত থাকবেন। এই যে ডিপ্রেসিং কথাবার্তাগুলো আগে মানুষ শুনতো, ভাবতো, বলতো, ডাক্তাররা কিছু করতে পারতো না, হেল্পলেস ছিল, সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। কিন্তু এই সত্ত্বেও একটা মানুষের কম বয়সে যদি তার হার্ট উইক হয়, তাদের সেক্সুয়াল যে পাওয়ার, একটা 40 ইয়ার্স 30 ইয়ার্স ম্যানের ডেফিনেটলি তার ফিজিক্যাল এবিলিটি কমে যায়, তার কনজুগাল রিলেশনশিপ খারাপ হয়, তার থেকে ডিপ্রেশন হতে পারে। সে যে কাজটা খুব র্যাপিডলি, সুইফটলি,
স্ট্রংলি করতে পারতো সেই কাজটা আজকাল করতে পারে না। তার ছেলে মেয়েকে সে স্কুলে নিয়ে যেতে পারে না, তার সাইক্লিং করতে পারে না, নিজের সেলফ কেয়ার অনেকটা কম্প্রোমাইজড হয়। এই সব মিলে ওষুধের খরচা বেড়ে যায়, ডাক্তারের কাছে ফিস দিতে হয়, পেসমেকারের খরচা বেড়ে যায়। তো সব মিলে ইকোনমিক, সোশ্যাল ডিপ্রেশন মানুষের হতে পারে। এন্ডোজেনাস ডিপ্রেশন তখনই কাটানো যায় যদি আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন, রিহ্যাবিলিটেশন করেন এবং কিছু ওষুধ কিছু ক্ষেত্রে নিতে হয়। বাট মোস্ট অফ দ্য টাইম এই ডিপ্রেশনের কথাটা সৌম্য বললো, অনেকাংশেই মানুষকে রিলিফ দেওয়া যায় মডার্ন ওষুধে এবং তারা এর থেকে বেরিয়ে আসতে পারে। একদমই স্যার। তো স্যার যেটা বললেন বারবারই, যে হার্ট যে খালি নিজেকেই চালায় তা নয়, এ অলমোস্ট সব অর্গানকেই চালায়, মানে স্টার্টিং ফ্রম হেড টু গ্রেড টু আপনার ব্রেন, কিডনি, চোখ, হার্ট ইটসেলফ থেকে শুরু করে এমনকি পেরিফেরাল এক্সট্রিমিটি সবই হার্ট দিয়ে সাপ্লাই হয়। সেই কারণে একটা হার্ট ফেলিওর পেশেন্টের একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা জেনারেলি ট্রিটমেন্ট করে থাকি। ইট ইজ এ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি নট অনলি ফর দ্য কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, নিউরোলজি, and almost involving uh, all the systems of our body, just specialized treatment strategy যেটা আমরা করে থাকি। সেই জন্য হার্ট ফেলিওর ট্রিটমেন্ট যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই পসিবল, এবং আমরা হয়তো আপনার হার্টের রিজেকশন ফ্র্যাকশনকে সবাইকে 30% থেকে 60-70% করতে না পারলেও আপনাদেরকে অনেকটা নতুন লাইফে ফিরিয়ে দিতে পারি। স্যার যে বললেন যে মরবিডিটি এবং মর্টালিটি মানে মৃত্যুর হার অনেকটাই কমেছে, আপনারা হার্ট ফেলিওরের থেকেও নতুন অ্যাডভান্স ট্রিটমেন্টে নতুন ভাবে নতুন লাইফ ফিরে পেতে পারেন যদি আপনারা রেগুলার নিজের লাইফস্টাইল, ঘুম, স্ট্রেস এগুলোকে মেনটেন করে থাকেন। এছাড়াও যেটা বলার, যদি কোনো অসুবিধে হয়, যদি কোনো এমার্জেন্সি হয়, তাহলে ডক্টর হাজরা বা আমরা সর্বদাই রয়েছি। কিন্তু অনেক ক্ষেত্রেই স্যার দেখা যায় যে পেশেন্টরা নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস ঠিক করে থাকেন। অনেকেই নিজেরা নিজেদের ডোজ চেঞ্জ করেন, অনেকেই বলেন যে আমার পালস রেট বেড়ে যাচ্ছে, আমার বাড়িতে বিপি দেখে না দেখেই চেক করে বলেন আমার মাথা ঘোরাচ্ছে, বিপি হয়তো বেড়ে গেছে, নিজেরা মেডিসিন চেঞ্জ করেন। এটা কি উচিত, নাকি অলওয়েজ আমাদের সাথে কনসাল্ট করে তারপরেই মেডিসিন চেঞ্জ করা উচিত? আমার মনে হয় যে সেলফ মেডিকেশন, সেলফ কন্ট্রোল, as far as the cardiology is concerned or any disease is concerned, is not always uh, useful or beneficial to the patient, their relatives and their survival. তার মানে এই হচ্ছে এটা করা উচিত নয়। গুগলে অনেকে চেষ্টা করেন, গুগলের লোকে সঙ্গে সঙ্গে ওষুধ দেখার চেষ্টা করেন। হার্ট ফেলিয়ার ওষুধ ডায়াবেটিসের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিছু কিছু অ্যাংজাইটি রয়েছে সেটা হার্টের সঙ্গে সম্পর্ক রয়েছে। সুতরাং ডাক্তার যেটা লেখে সেটা ভেবেচিন্তে লেখে এবং মিসগাইডেড হবেন না। নেভার বললো অন্য একজন পেশেন্ট বললো, প্রত্যেকটা পেশেন্টই ডিফারেন্ট এবং আপনার উচিত আপনার ডাক্তারের সঙ্গে বিনা পরামর্শে কোনো কিছুই ওষুধের ডোজ না চেঞ্জ করা উচিত। যদি দেখেন যে কোনো ড্রাস্টিক চেঞ্জ হয়েছে বডিতে, ধরুন আপনি আগে অজ্ঞান হতেন না, এখন অজ্ঞান হচ্ছেন, আগে আপনার হাঁটলে বুকে ব্যথা হতো না, এখন একটু হাঁটলে বুকে ব্যথা করে, আগে পায়ে ফোলা ছিল না কিন্তু ড্রাস্টিক্যালি জুতো পরতে পারছেন না। সুতরাং ড্রাস্টিক চেঞ্জ যখন হয় সিমটম সাইন্সে, তখন আপনি ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, ওষুধ চেঞ্জ করবেন না। ওষুধের জন্য ব্লাড প্রেশার ফ্রিকুয়েন্টলি চেক করা উচিত নয়। ডাক্তার যদি বলে দেয় যে হ্যাঁ আপনি ডেলি চেক করবেন, তখনই চেক করবেন। যদি না বলে তাহলে ডেলি চেক করাটাই কিন্তু একটা ম্যানিয়া এবং অসুখ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আননেসেসারি ইনভেস্টিগেশন করা, আননেসেসারি ডক্টরকে কল করা, আননেসেসারি পিল চেঞ্জ করা, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা উচিত নয়। এগুলো হার্মফুল টু দ্য হার্ট ফেলিয়ার পেশেন্ট। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আজকে স্যারের কাছ থেকে যেটা শিখলাম সেটা হলো হার্ট ফেলিউরের ট্রিটমেন্ট ডায়াগনোসিস পসিবল। 2025-এ দাঁড়িয়ে আমরা নিজেদের চিকিৎসাটা নিজেরা না করলেই ভালো। ডাক্তারদের হাতে অনেক ধরনের নিত্য নতুন ওষুধ রয়েছে, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করে আদার্স প্ল্যান ইন্টারভেনশনাল থেরাপিস রয়েছে, নতুন নতুন ইন্টারভেনশনাল থেরাপি যেগুলো আপনাদেরকে হার্ট ফেলিউরের চিকিৎসায় নতুন দিগন্ত আনিয়ে দিতে পারে। এছাড়াও আপনারা যদি নিজেদেরকে নিয়মিতভাবে স্বচ্ছন্দ লাইফস্টাইলে রাখেন, যদি নিজেদেরকে একটা বন্ধনে বেঁধে রাখেন যে আমরা আর অসুস্থ হব না এবং নিজের মনের জোরকে বাড়িয়ে রাখেন, ফিজিশিয়ানসদের চেম্বারে পসিবল নয়, সেটা একমাত্র হসপিটালে ভর্তি হলেই সম্ভব। হার্ট ট্রান্সপ্লান্ট, আর্টিফিশিয়াল হার্ট, সিআরটিপি, বিভিন্ন ধরনের যে ডিভাইস থেরাপি রয়েছে, ডোজ টাইট্রেশনস, তাদের রিহ্যাব, এগুলো কিন্তু চেম্বারে হয় না, এগুলো হসপিটালে আসতে হয়। এবং হসপিটালে টিম অ্যাপ্রোচ রয়েছে, হার্ট ফেলিওর টিম, হার্ট ফেলিওর রেজিস্ট্রি,
যেগুলো আমরা বলছি সেখানে কিন্তু অ্যানেস্থেশিয়া, সাইকিয়াট্রিস্ট, নিউট্রিশনিস্ট, কার্ডিওথোরাসিক সার্জন, কিডনি স্পেশালিস্ট, মাল্টি স্পেশালিটি এখন অ্যাপ্রোচ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে সত্যি যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা হলো সেগুলো প্র্যাকটিক্যালি কি কি আপনারা দেখে থাকেন, রোগীদের মধ্যে কি কি অসুবিধা তারা ফেস করে থাকে সেই বিষয়ে বলেছেন। আমি জানি যে আমাদের দর্শকরা যারা এটা দেখছেন আজকে তাদের অসংখ্য প্রশ্নের উত্তর এই আলোচনার মধ্যে দিয়েই হয়ে গেল, এবং যাদের মনে আরো কোনো প্রশ্ন আসবে তারা এইটি পডকাস্টটিকেই আবার দেখুন। আমার মনে হয় হার্ট ফেলিওর সংক্রান্ত যা যা প্রশ্ন ছিল সবেরই উত্তর প্রায় এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমরা আশা করব যে ডাক্তারবাবুরা যে যে কথাগুলি বলেছেন সেগুলো আপনারা মেনে চলুন, ডাক্তারদের ওপরে ভরসা রাখুন, তারা আপনাদের সেবায় এইভাবে তাদের ব্যস্ততার মধ্যে দিয়েও এইভাবে আপনাদের কাছে বলতে এসেছেন যে কি কি করা উচিত, কি কি করা অনুচিত। আপনারা সেই ভরসা রেখে তাদের কথা মেনে চলুন। আমরা আশা করব আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ঠিক সময় মতো ডাক্তারবাবুর কাছে সাহায্য নেবেন। তো আজ আমাদের আর আলাদা করে কিছু বলার নেই। আপনারা সকলে ভালো করে পুজো কাটান এবং সবাইকে দুর্গা পুজো